নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব প্রতিভা বসুর লেখা একখানি মিষ্টি প্রেমের গল্প। গল্পের নাম বিকেল বেলা। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প বিকেল বেলা। ট্রামে দেখা হয়ে গেল। আরে তুমি? ভিড়ের মধ্যে রড ধরে দাঁড়িয়ে থাকা সুমন্ত প্রায় চেঁচিয়ে উঠল, হুমা তুমি? চমকে সামনের আসন থেকে চোখ ফেরালো অম্বু। সুমন্ত বলল, কোত্থেকে? অম্বু বলল, কোত্থেকে আবার, জঙ্গল থেকে। এক ভদ্রলোক অপরিসীম বিরক্তিতে কনুই দিয়ে ঠেললেন সুমন্তকে। বিড়বিড় করলেন, একটা ছুঁচ ফেলার জায়গা নেই, তার মধ্যে যত সব এই বলে তিনি এর দিকে তাকালেন। ওরাও সর্বতোভাবে সায় দিয়ে কি কৌশলে সুমন্তকে আরও একটি ঠেলায় অনেকটা দূরে গড়িয়ে দিতে দিতে বলল, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, এখন বিশ্রাম ভালাপের সময় নয়। অম্বু একেবারে অপ্রস্তুত। সুমন্ত সেখান থেকেই গলা বাড়িয়ে বলল, এই উঠে পড়ো, চলো নেমে যাই, নইলে আমার সদাতি প্রীতি আমাকে বেশিক্ষণ ধৈর্য ধারণ করতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, তাই নামুন, নেমে জঙ্গলেই যান, নিরালা অন্ধকারে। খুব পিনপিন করে ভিড়ের মধ্যে থেকে কেউ বলল, কিন্তু কে বলল তা বোঝা গেল না। একটা অস্ফুট হাসির দমক বয়ে গেল অগুন্তি মানুষের নিঃশ্বাসে। তেরিয়া হয়ে ঘুরে দাঁড়িয়েছিল সুমন্ত। অম্বু লজ্জিতভাবে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, আর তাকে দাঁড়াতে দেখে সুমন্ত রাগ সামলে এগিয়ে এলো ভিড় ঠেলে। কেমন আছো? নিচে নেমে জিজ্ঞেস করলো সে। অম্বু বলল, তুমি তুমি কেমন আছো? সুমন্ত মনে মনে হিসেব করছিল, ঠিক কদিন বাদে আবার অম্বুকে দেখল। প্রায় ভুলেই গিয়েছিল। কি আশ্চর্য! বন্ধুদের সঙ্গে কবে গিয়েছিল হাজারিবাগে? বোধহয় বিয়ে ফার্স্ট ইয়ার, 19-20 বছর বয়সে। মা বাবার আওতা ছাড়িয়ে সেই প্রথম স্বাধীন ভ্রমণ। যাবার সময় মা বলেছিলেন, আমার মামার শালা আছেন সেখানে, ছেলেবেলায় তাকেই আমি আপন মামা বলে জানতাম, তিনিও সেই রকমই দেখতেন, তুই তার কাছে গিয়েই উঠতে পারিস, খুশি হবেন। মার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে বলেছিল, হ্যাঁ চিনি না জানি না, আবার গিয়ে এক গুরুজনের পাল্লায় পড়ি আর কি। আসলে ঠিক করেছিল ধর্মশালায় উঠে খুব বেপরোয়া জীবনযাপন করে আসবে কদিন। বন্ধুরা বলেছিল, খাওয়া শোয়া নিয়ে যদি অত তাহলে তো ঘরের ছেলে ঘরে থাকাই ভালো। কিন্তু ধর্মশালায় উঠে কার্যকালে দেখা গেল, আর যার যেমনই লাগুক, সুমন্তর মোটেই পোষাচ্ছে না। নিরামিষ আহারে দুবেলাতেই অরুচি ধরে গেছে। মেঝেতে পাতলা তোষকে শুয়ে পিঠ ব্যথা করছে। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে বাথরুম। এমন লাইন দিতে হয় যে প্রাকৃতিক ক্রিয়াকর্ম, স্নান সব বেতালা হয়ে যায়। এবং এ বিষয়ে দেখা গেল বন্ধুরাও তার সঙ্গে একমত। শেষে পরামর্শ করে একটা হোটেল ঠিক করতে বেরিয়েছিল। আর সেখানে গিয়েই দেখা মায়ের সেই মামার সঙ্গে। চমৎকার ভদ্রলোক, পরিচয় শুনে তক্ষুনি সকলকে ধরে নিয়ে গেলেন বাড়িতে।
চর্ব চস্য লেচ্ছ পেয়েও খাইয়ে এই কদিনের অর্ধাহারজনিত সকল ক্লেশ নিমেষে দূর করে দিলেন। তারপর বন্ধুরা যখন ফিরে গেল হোটেলে, সুমন্তকে রেখে দিলেন জোর করে। ভদ্রলোকের স্ত্রীও খুব চমৎকার, কাঁচা পাকা চুলে, টকটকে সিঁদুরে একেবারে লক্ষ্মী প্রতিমা। খুব সহজে তাকে তারা আপন করে নিলেন, ঠিক যেন নিজের দাদু দিদিমার মতো। কিন্তু বছর কয়েক আগে একমাত্র কন্যার অকস্মাৎ মৃত্যুতে স্বামী স্ত্রী দুজনেই বড় শোকার্ত ছিলেন। সেই কন্যারই আবার একমাত্র কন্যা, তাকে নিয়েই তাদের ছোট সংসার। নাতনিটি দাদামশাই দিদিমার চোখের মণি। মহাভারত ঘেঁটে নাম রেখেছিলেন অম্বালিকা, অপভ্রংশে অম্বু। এই সেই অম্বু, এইমাত্র যে বলল সে জঙ্গল থেকে এসেছে, যাকে সুমন্ত একসময় জঙ্গুলি বলে ডাকত। হাজারিবাগের জঙ্গলের জঙ্গলি মেয়ে, জঙ্গলি বটে, কি ডাকাবুকো এক দুর্দান্ত কিশোরী। দাদু দিদিমার উপর অখণ্ড প্রতাপ। শুধু কি দাদু দিদান, সারা পাড়ার নেত্রী সে, সমবয়সী ছেলে মেয়েদের একমাত্র সম্রাজ্ঞী। বছর 14 বয়স, সদ্য শাড়ি ধরেছে, একটা ভোরবেলার টাটকা গোলাপের মতো সতেজ সুন্দর। সুমন্ত একটু ভাব দেবে দেবে করছিল। অম্বু টানা চোখে ভুরু কুঁচকে বিরূপ ভঙ্গিতে তেরচা করে তাকালো। দাদু বললেন, কোথায় যাচ্ছিস? হায়, তোর দাদা হয়। দাদা না হাতি। এক ঝাপটায় ঝাঁকড়া চুল দুলিয়ে চলে গেল সে দলবল নিয়ে। নতুন যুবক সুমন্ত রাগে অপমানে কান গরম করে গুম হয়ে গিয়েছিল। দিদিমা বলেছিলেন, একটা পাগলি, ভদ্রতা সভ্যতা কিছুমাত্র যদি জ্ঞান থাকে, যে কদিন আছো তুমি দিও তো ভাই একটু শাসন করে। করব, সুযোগ পেলেই করব, দাঁতে দাঁত চেপে মনে মনে বলেছিল সুমন্ত। মনে মনে বলেছিল, এই অভদ্র অমার্জিত দুঃসাহসী মেয়েটাকে যে করেই হোক, যেভাবেই হোক জানিয়ে দিতে হবে তার মতো সে ঘোড়ার ঘাস কাটে না, সারাদিন সারা পাড়ায় সর্দারি করে বেকার ঘুরে বেড়ায় না। সে রীতিমতন একজন বিয়ে পড়ুয়া ছেলে। কলেজে বহু মেয়েই তাকিয়ে থাকে তার দিকে, আলাপ করে বলতে যায়, এবং ইচ্ছে করলে সে এখানেও ওর সব কটা চেলা চামুন্ডাকে তুড়ি মেরে ভাঙিয়ে আনতে পারে। পরের দিন সকালে সেই দম্ভেই সে পাশের আমবাগানে গিয়ে নতুন কেনা লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়েছিল। উদ্দেশ্য দৃষ্টি আকর্ষণ। ওরা কি এর আগে কখনো লাইটার দেখেছে? মোটেই না। সে নিজেই মাত্র কদিন আগে বাবার এক বন্ধুর কাছে দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। এখানে আসার সুযোগে কিনে ফেলল, সঙ্গতির অতিরিক্ত দাম দিয়ে। অবশ্য মা জানেন না, সিগারেট খাবার কথাটাও মা টের পাননি। কলেজে উঠে তার নতুন হাতে খড়ি, কাশি আসছিল খুক খুক করে। একটা নোয়ানো আমের ডালে বসে অম্বু চোখ মুখ ঘুরিয়ে কি বিষয়ে যেন খুব বক্তৃতা দিচ্ছিল। আর 4 থেকে 14 বয়স পর্যন্ত এক পাল ছেলে মেয়ে হাঁ করে গেলছিল। সুমন্ত মুখ থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে লাইটার লুপতে লুপতে এগিয়ে গিয়ে মুচকি হাসল। বয়স্ক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, এই যে কি হচ্ছে খুকি? বক্তৃতা থামিয়ে 14 বছরের টুকটুকে খুকিটা ঝট করে ঘাড় ফিরিয়ে তাকে দেখল। তারপর আবার মুখ ঘুরিয়ে নিয়ে একটা ছেলেকে হুকুম দিল, এই দেখ তো পটলা, লোকটা কাকে খুকি খুকি করছে। পটলা দেখবার আগেই সুমন্ত হাস্য বিস্তার করল, আমি তোমাকেই বলছি। ও, আমাকে? গাল ভরে খুকিও হাসল। গলে গিয়ে বলল, কেন খোকা?
বলতেই হি হি করে গড়িয়ে পড়ল সাঙ্গপাঙ্গরা। অম্বু চোখ পাকালো। এই হচ্ছে কি? কলকাতার নতুন দাদাকে দেখে তোরা হাসছিস যে? বাবুর অপমান হয় না? আবার হা হা হি হি। সুমন্ত সরু প্যান্ট, পাতলা গোঁপ, মা হাতের সিগারেট, ডান হাতের লাইটার সব যেন একযোগে কেঁপে উঠল থরথরিয়ে। রাগে ডিডি করতে করতে সে চলে গেল সেখান থেকে। কদিন খুব ঢেড়া পেটানো হচ্ছিল রাস্তায়, যাত্রার বিজ্ঞাপন। এবার পুজোয় দাস কোম্পানির দল, আসুন দেখুন দ্রৌপদী সাজবে যুবতী বুচিরানী, আর কুন্তির ভূমিকায় ন্যাসপাতি মঞ্জরি দাসী। বুচিরানী আর ন্যাসপাতি মঞ্জরি দাসীর নাম শুনে হাসতে হাসতে মরে গিয়েছিল সুমন্ত। দাদুও হাসছিলেন। বললেন, নাম শুনেই যখন এত মোহিত, যাও না দিদিমাকে নিয়ে দেখে এসো। কলকাতায় যাত্রা নিশ্চয়ই দেখনি দাদু? সুমন্ত বলল, শুধু দিদিমাকে কেন, দাদুকেও নিয়ে যাব। দাদু বললেন, বাড়ি পাহারা দিতে হবে যে, তাছাড়া অম্বুজা ঘুম কাতুরে, রাত জেগে যাত্রা দেখা ওর পোষাবে না। যাওয়ার বেলায় কিন্তু দেখা গেল অম্বুও সেজেগুজে প্রস্তুত। অভিভাবক হয়ে নিয়ে যেতে বেশ ভালোই লাগছিল সুমন্তর। অন্তত এখানে তো এক হাত নেওয়া গেল মেয়েটা চলনদার হয়ে। পথে যেতে যেতে সে অনেক কর্তাগিরিও ফলিয়েছিল। অত আগে আগে যেও না, আলের উপর দিয়ে নয়, সাপ আছে। ঢিল কুড়োচ্ছ কেন? এই দেখো আবার কুকুরটাকে ধরে। এই রকম অনবরত টিকটিক করছিল। ঘন ঘন মুখ লাল হয়ে উঠছিল অম্বুর। তেরিয়া হয়ে যে এক আধবার কিছু বলতে ওঠেনি, বা যা বলেছে তা আবার বেশি বেশি করে করেনি, তাও নয়। কিন্তু দিদানের বকুনির ভয় সুবিধে হচ্ছিল না। দিদিমা কেবলই বলেছিলেন, ছি দিদি, কথা শুনতে হয়, তোমার দাদা হয়। কথা ছিল সন্ধ্যে 7টার মধ্যেই যাত্রা শুরু হবে, কিন্তু 9:30টার আগে আরম্ভ হলো না। আর 11টা বাজতে না বাজতেই অম্বু ঢুলতে লাগলো ঘুমে। বিরতির সময় যখন পা ধা শাসা করে খুব কনসার্ট বাজছিল, হারমোনিয়াম, তবলা আর বেহালা ছড়ের টানে টানে তালা লেগে যাচ্ছিল, সেই সময় দিদিমা চিকের বাইরে মুখ বাড়িয়ে বললেন, সুমন্ত, এই ফাঁকে তুমি অম্বুকে একটু বাড়িতে দিয়ে আসতে পারবে? সুমন্ত বলল, কেন পারবো না। দিদিমার পিছন থেকে অম্বু হঠাৎ চোখ কচলে বলে উঠল, না, আমি ওর সঙ্গে যাব না। দিদিমা গায়ে মাথায় হাত বুলিয়ে খোসামত করলেন, লক্ষ্মী সোনা, যাও দিদি, বাড়ি গিয়ে বিছানায় আরাম করে ঘুমিয়ে থাকো, দাদু আছেন বাড়িতে। না না না। এরপরে দিদিমা কি যেন একটা লোভনীয় শর্ত করলেন, যার ফলে দেখা গেল অম্বুর জেদি চেহারা বেশ শিথিল দেখাচ্ছে। পথে আস্তে আস্তে সুমন্ত বলল, বাচ্চা মেয়ে, বাচ্চার মতো থাকবে, বড়দের সঙ্গে টেক্কা দিয়ে আবার যাত্রা দেখতে এসেছিলে কেন? অম্বু বলল, আরে তুমি এসেছিলে কেন? আমি এসেছি দেখতে। আমিও তাই। ঘুমিয়ে ঘুমিয়ে? ঘুমিয়ে ঘুমিয়ে না। একটা চশমা পরে ঘুমলে না কেন, আরো ভালো দেখতে পেতে? তুমি কিনে দিও। আমি কেন দেব? আমার দায় পড়েছে? এমনিতেই তোমার যন্ত্রণায় মিছিমিছি কতখানি হাঁটতে হলো। সাপ সাপ, মা গো, সাপ সাপ! ঈষৎ চিৎকার করে উঠল অম্বু। সুমন্ত হাউ মাউ করে লাফিয়ে ঝাঁপিয়ে একাকার। আর মাঠের আকাশ বাতাস ফাটিয়ে হাসতে হাসতে অম্বু উধাও। গাঢ় অন্ধকার বেয়ে সে যে কোথায় ছুট লাগালো কে জানে। বড় বড় গাছে ছাওয়া মস্ত মাঠ, প্রায় 12টার রাত্রিরে কত রকম পোকামাকড় ডাকছে,
পাখি কাঁদছে, ডানা ঝাপটাচ্ছে, জোনাকিরা জ্বলছে নিভছে। সুমন্ত সারা শরীর কেমন শিরশির করতে লাগলো একা দাঁড়িয়ে। প্রত্যেক মুহূর্তে একটা অজানা ভয় ছেয়ে ফেলল তাকে। পা বাড়ালেই মনে হতে লাগলো এই বুঝি সত্যি সে মারিয়ে দিল একটা সাপ। এই বুঝি সাপটা ফোঁস করে মাথা আছড়ে লিকলিকে জিবে ছোবল মারলে একটা। সে প্রাণপণে চেঁচিয়ে ডাকতে লাগলো, অম্বু, অম্বু, লক্ষ্মীটি এসো, আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। বস্তুত সে সত্যিই একটু কম দেখছিল, তখন থেকেই তার চশমা। ছুটতে ছুটতে কোথা থেকে ফিরে এলো অম্বু, বলল, বিতু কোথাকার, আবার চলনদার হয়েছেন, এসো এখান দিয়ে এসো। আমার হাত ধরো অম্বু। হাত ধরবে না আর কিছু, একা ফেলে যে চলে যায়নি তাই না ঢের। ভূতে যখন ঘাড় মোটকে খেত বেশ হতো। আহা, ঘাড় মটকালে যেন একলা আমারই মটকাতো, তোমারও মটকাতো। আমার মটকাতো? ভূতের বাপেরও সাধ্য নেই আমার ঘাড় মটকায়। আমি তো ইচ্ছে করেই তোমাকে এই অন্ধকার ভুতুড়ে মার দিয়ে নিয়ে এসেছি। এত রাতে বুঝি আর কেউ হাঁটে এ পথে? বিধান জানলে দেখো কোনো কেমন বকুনি দেয়। আহা, আসার সময় তো এখান দিয়ে এলে। সে তো বিকেল বেলা, তখন দল বেঁধে এসেছিলাম। অম্বু, তাহলে খুব অন্যায় করেছ। খুব ভালো করেছি, যদি এখন একটা ঠ্যাঙাড়ের সঙ্গে দেখা হয় খুব মজাই হয়। সে কি, আবার ঠ্যাঙাড়েও আছে নাকি? আছে না, চোর ডাকাত ভূত পেতনি সাপ সবই আছে এই মাঠে। অম্বু, কি? আমার হাত ধরো। কেন? আমি দেখতে পাচ্ছি না। মৃত্যু, আসলে ভয় পাচ্ছ তাই না? ঠিক আছে, তাই পাচ্ছি, হাতটা ধরো না, হাতটা ধরো না। সিগারেট খাও কেন ওইটুকুন ছেলে? কখন সিগারেট খেলাম? সকালে খেলে না? তুমি ভালোবাসো না সিগারেট খাওয়া? না, সিগারেট খেলে ক্যান্সার হয়। কে বলেছে? দাদু বলেছে। দাদু কিছু জানেন না। ও, তুমি জানো, তুমি পণ্ডিত। কাল দেখিয়ে দেব কেমন পণ্ডিত। তোমার দিদিমা কি বলেছেন শুনেছ তো? কি বলেছেন? তুমি ভদ্রতা জানো না, সভ্যতা জানো না, তোমাকে শিক্ষা দিতে বলেছেন। আহারে, আমার গুরুমশাই এলেন। অত আগে আগে যাচ্ছ কেন অম্বু? ঘোমটা দিয়ে তুমি পিছনে পিছনে আসবে বলে। তাহলে দেখবে ঘোমটা দিয়ে কাকে পিছনে পিছনে আসতে হয়। আচমকা এগিয়ে গিয়ে এক টানে সে কাছে নিয়ে এলো অম্বুকে, শক্ত হাতে চেপে ধরে বলল, আমার সঙ্গে তুমি পারবে গায়ের জোরে? শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দেব ওই বাঁশ ঝোপটার মধ্যে। নিজের জায়গায় পেয়েছো তাই, একবার যেও কলকাতায়, দেখিয়ে দেব তখন। হাত ছাড়াবার চেষ্টায় অম্বু তাকে আঁচড়ে কামড়ে অস্থির করে দিয়েছিল, তবুও সে ছাড়েনি। 19 বছরের তপ্ত বুকের মধ্যে চেপে ধরে রেখে বলেছিল, থাকো দাঁড়িয়ে সারা রাত, এই তোমার উচিত সাজা। ছাড়ো। ক্ষমা চাও অম্বু। না। তাহলে আমিও ছাড়বো না। বারে, এখন তোমার চোর আসুক, ডাকাত আসুক, ঠ্যাঙাড়ে আসুক, সারা হাজারিবাগের সব চেলাচামুন্ডা আসুক, দেখে যাক তাদের অম্বু রানীর কি দশা আমার হাতে পড়ে। অম্বু তখন তার নতুন টেরিলিনের শার্টটা বুকের কাছে ছিঁড়ে দিয়েছিল দাঁত দিয়ে, আর তার শাস্তি স্বরূপ সুমন্ত তার আলিঙ্গন আরো দৃঢ়বদ্ধ করেছিল। পরের দিন কিন্তু অম্বুর চোখে একটু লজ্জা দেখা গেল। সেই বোধহয় ওর প্রথম লজ্জা।
আর সুমন্তরও বোধহয় সেটাই প্রথম প্রেম। নইলে 2 সপ্তাহের জায়গায় 6 সপ্তাহের সারা ছুটিটা হাজারিবাগে বসে বসে সে করল কি? এই চমক ভেঙে সুমন্ত পাশে তাকালো। অম্বু বলল, তুমি নাকি বিলেত যাচ্ছ? সুমন্ত বলল, কার কাছে শুনলে? গণ্যমান্যদের খবর কি আর চাপা থাকে? ভালো চাকরিও পেয়েছো তাও জানি। সুনীল মেশো বলেছেন এটা ব্রিটিশ ফার্ম, ওরাই পাঠাচ্ছে। সুনীল মেশো? সুনীল মেশোকে? লীলা মাসির স্বামী, তোমার মা তো চেনেন। আমরা তো ওদেরই ওখানে উঠেছি, দাদুর সবচেয়ে ছোট ভাইয়ের মেয়ে। কলকাতা কবে এসেছো অম্বু? তা 5-6 দিন তো হবেই। 5-6 দিন? আর আমাকে খবর দাওনি? মনেই তো ছিল না তোমার কথা। তা তো থাকবেই না, মেয়েরা ওই রকমই হয়। গাল ভর্তি দাড়ি রেখেছো কেন? কিরকম দেখাচ্ছে? চে গুয়েভারার মতো না, কাস্টর মতো না, যেন একটা বাজে ছেলে। কি কাণ্ড! আবার? আর জুলপিটা? বিলেতে যাবার আগে কেটে নিও। এই বেল বটম জুলপিগুলো আমার 2 চোখের বিষ। বেল বটম জুলপি? খাসা নাম দিয়েছ তো, স্বরচিত নাকি? সুমন্ত গলা ছেড়ে হাসল। বেল বটম ঝুলপি? ইস, কি কাণ্ড করেছিলে ট্রামের মধ্যে! আমি তো ভাবলাম বুঝি মারামারি লাগিয়ে দাও, যা ভয় করছিল না। তোমার আবার ভয় আছে নাকি? আছে। কবে থেকে? কোথা থেকে ফিরছিলে তুমি বলো তো? সঙ্গে একজন মেয়ে ছিল না? একটু চুপ করে থাকতে হলো সুমন্তকে। বলতে পারল না আধুনিক পদ্ধতিতে বধূ নির্বাচনের জন্য সে ঘণ্টাখানেক আগে একটা বিলিতি হোটেলের পার্টিতে বসে বসে আলাপ করছিল মিনা তালুকদারের সঙ্গে। মা বাবার ইচ্ছে বিলেত যাবার আগে সে বিয়ে করে স্ত্রীকে নিয়ে যায়। পুত্রের চপল স্বভাবের উপর বোধহয় বিশেষ আস্থা নেই তাদের। সিগারেট ধরিয়ে বলল, আমি যেখান থেকেই ফিরি না কেন, তুমি একা একা কোথায় গিয়েছিলে বলো তো? এই, আমার একটা উপকার করবে? কি? আমাকে এমএ ক্লাসে ভর্তি করে দেবে? এমএ? সে কি, তুমি বিএ পাশ করলে কবে? হা হা, নিজে এমএ পাশ করে চাকরিতে ঢুকে গেলেন, আর আমি বুঝি এতই গাড্ড যে সামান্য একটা বিএও পাশ করতে পারবো না? তখন তো বলতে স্কুল তোমার জম, তার চেয়ে বাড়ি বাড়ি বাসন মাজার কাজও ঢের ভালো। তখন একটু হাসলো অম্বু। আপাদ মস্তক ভিড়াক্রান্ত বাসস্ট্যান্ডের দিকে তাকিয়ে বলল, তখনকার কথা ভুলে গেছি, কিন্তু আপাতত নামিয়ে এনে যে অকুলে ফেলেছ তা বুঝতে পারছি ভালো করেই। অকুল কেন? দেখছো তো কি অবস্থা। আর কি আমরা উঠতে পারবো মধ্যপথ থেকে? পারলেই বা উঠছে কে? বারে, তবে কি সুন্দর বিকেল, কি সুন্দর হাওয়া, কি সুন্দর আমাদের গড়ের মাঠ। অনন্তকাল ধরে আমি এখন হাঁটতে রাজি আছি অম্বু। বাহ, তাহলে তুমি হাঁটো গিয়ে। ওদিকে আমার বাড়িতে যে থানা পুলিশ হয়ে যাবে তার বেলা। থানা পুলিশ কেন? পালিয়ে এসেছি যে। বলছো কি অম্বু? কি
কি বলছো তুমি পাগলের মতো? আহারে, আমার কথা যদি কেউ না শোনে আমি বা কেন তাদের কথা শুনবো? অত না। অম্বু, বাতাসের গলায় দড়ি দিয়ে ঝগড়াটা না হয় পরে করো, আসল ব্যাপারটা কি বলো দেখি। কি আবার? আমাকে এমএ ক্লাসে ভর্তি করবে বলে নিয়ে এসে এখন বলছে বিয়ে করো। তুমি বলো, রাগ হয় নাকি না? ও, এই তা বিয়ে করা তো ভালোই। ছেলেটাও তেমনি, চেনে না জানে না, বলে কিনা সিনেমায় নিয়ে আসুন, সেইখানেই মেয়ে দেখবো। আজকাল নাকি এই রকম নিয়ম হয়েছে। যা বমি পাচ্ছিল শুনে। মাসি বলেছে শিগগির সেজে নে, ভালো করে সাজিস। থাকিস তো জঙ্গলে, সাজসজ্জার তো কিছুই জানিস না, জানলেও মানিস না। আচ্ছা তুমি বলো, এরপর রাগ হয় কিনা? সুমন্ত একটু হাসলো, একটু কাশলো। অম্বু তেমনই উত্তেজিত। ওসব চালাকির ঠেলা এখন বুঝুক। ছেলেটা আবার মাসির শ্বশুর বাড়ির আত্মীয়, কাজেই এই ব্যাপারে মাসিরই অ্যাক্টিভ পার্ট। তিনি আমাকে সং সাজিয়ে নিয়ে যাচ্ছিলেন দেখা করাতে, আমিও সময় বুঝে টুক করে পালালাম। তারপর 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 তারপরই তো মুশকিল। পথঘাট চিনি না তো কিছু। সেই বাড়ির সামনে থেকে টালিগঞ্জ ট্রাম ডিপোতে এসে ট্রামে বসেছি, আর এই তো নামলাম। মানে? বসেই ছিলাম আগাগোড়া। ট্রামটা শেষ পর্যন্ত গেল, আবার ভর্তি হয়ে ফিরল। আমি আছি এক কোণে। যা ভয় করছিল না, কেবলই মনে হচ্ছিল কোন দিকে চলে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। অম্বু সরল চোখে তাকিয়ে হাসতে লাগলো। সুমন্ত আবার হাজারিবাগের কথা ভাবলে। সেই সুখে তার আবার ফিরে যেতে ইচ্ছে করল। এই সময় সূর্য অস্ত যাচ্ছিল, তার লাল আলো ছড়িয়ে পড়ছিল পথে, ফুটপাথে, গাছের পাতায় পাতায়, মানুষের মনেও। পার্ক স্ট্রিট ছাড়িয়ে দৌড়দৌড়ি করে সে একটা ট্যাক্সি ধরে ফেলল। বলল, চলো অম্বু, তোমাকে বাড়িতে পৌঁছে দিই। দাদু দিদিমাকে না জানিয়ে কত ভাবিয়ে তুলেছ বলো তো। অম্বু গাড়িতে উঠে বসল। একটু পরে বলল, আমি কিন্তু একটা সুখবর দিতে পারি। হুমা, তাই নাকি? কি সুখবর? মাসি আর সুনীল মেশো ভাবছেন ওদের মেয়ে বেলার সঙ্গে তোমার বিয়ের কথা বলবেন। দাদু দিদিমাকে ধরেছেন খুব, আর দিদিমা বলেছেন শিগগিরই তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়ি যাবেন। বেলাও সঙ্গে যাবে, তোমার সঙ্গে আলাপ করবে। বেলা খুব সুন্দর মেয়ে, খুব ভালো, তোমার চেয়েও ভালো অম্বু। দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে, দেখো। তাই নাকি? তুমি জানো, আমি তো বেলাকে সবসময় তোমার কথা বলে খ্যাপাই। সর্বনাশ, সব কথা বলে দাওনি তো? কি কথা? বারে, আমি যে তখন একটি মেয়েকে ভালোবাসতাম। হঠাৎ চুপ হয়ে গেল অম্বু। সুমন্ত জানলার কাঁচ নামিয়ে দিচ্ছিল। দেখলো অম্বু রাস্তার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। এত সুদূর যে সর্বদাই উছলে পড়া আনন্দের খনি অম্বুর এই মুখশ্রী অচেনা লাগলো সুমন্তর। একটা সিগারেট ধরিয়ে সেও আনমনা ভাবে তাকিয়ে থাকলো পড়ন্ত বেলার পথের দিকে। দপ করে আলো জ্বলে উঠল। বাড়ির কাছাকাছি আস্তে আস্তে আবার অম্বু ফিরে এলো নিজের স্বভাবে। আবার রোদ ফুটল তার মুখে। বলল, এই এখন বাড়ি গিয়ে কি হবে? বকুনি খাবে আবার কি? না, মোটেই না। তোমাকে দেখে সবাই এত খুশি হবে যে আমার কথা ভুলেই যাবে।
আর যদি দেখো সেই অপরিচিত শ্রীমানটি সিনেমায় না পেয়ে বাড়ি এসে বসে আছে, সে আমি বুঝবো, তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। বারে, এই ব্যাপারে আমি ছাড়া আর মাথা ঘামাবে কে তাও তো জানি না। সব কথায় এত ইয়ার্কি করো কেন? অম্বু রেগে গেল। সুমন্ত হাসল। গাল ভরা দাড়ি আর বেল বটম জুলপিওয়ালা ছেলেরা তো এই রকমই বকা। এই জানো, অম্বু ঝিলিক দিয়ে উঠল, বিলা এইরকম দাড়ি আর জুলপি খুব ভালোবাসে, বলে ইন্টেলেকচুয়াল। কিন্তু বেলার বোন যদি ভালো না বাসে তাহলে তো আমি নিরুপায়। নিরুপায় কেন? তোমার ইচ্ছে তুমি ডাকবে, আমার ইচ্ছে আমি পছন্দ করব না। তা কখনো হয় অম্বু? একসঙ্গে থাকতে গেলে ওরকম ঝগড়া করে থাকা যায়? থাকা যায় না। আমি কালই সব কেটে ছেটে পরিষ্কার হয়ে আসছি। তারপরে আর কোনো আপত্তি নেই তো? কি সব যাতা বলছো? বারে, যাতা কেন? তবে কিভাবে প্রস্তাবটা করব বলে দাও না। প্রস্তাব? তুমি রাজি হলে তো সব হবে, আর তুমি রাজি হলেই কাজ অনেকটা অগ্রসর হয়ে যাবে। বিয়ে যখনই হোক, পাসপোর্ট ভিসা এসবের ঝামেলাগুলো তো চুকিয়ে রাখতে পারি। অম্বু বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলো সুমন্তর দিকে। আস্তে আস্তে সমস্তটা চোখ চামচে ভরা জলের মতো টল টল করে উঠল।